আসসালামু আলাইকুম। আজকের ভিডিওর আলোচনায় থাকবে নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত পাঠ্য বইয়ের দ্বিপদী বিস্তৃতি। আজকে যে বিষয়গুলো আলোচনা করব সেগুলো হচ্ছে প্রথমেই ফ্যাক্টোরিয়াল এর ব্যাপারে, দ্বিতীয়ত হচ্ছে কম্বিনেশন এর ব্যাপারে, তৃতীয়ত হচ্ছে দ্বিপদী বিস্তৃতির ক্ষেত্রে ত্রিপদী থেকে কিভাবে দ্বিপদীতে রূপান্তর করা যায়, দ্বিপদী বিস্তৃতির উপপাদ্য, প্যাসকেলের ত্রিভুজ, বিস্তৃতিতে সহগ নির্ণয় করা, r+1তম পদ নির্ণয় করা, মধ্যপদ এবং x বর্ধিত পদ নির্ণয় করা। সবচেয়ে আকর্ষণীয় দিক হচ্ছে আমাদের বহুল প্রচলিত একটা প্রশ্ন আছে যে 0 ফ্যাক্টোরিয়াল কেন 1 হয়। সেটা আমরা অনেকে মুখস্থ করে থাকি যে 0 ফ্যাক্টোরিয়াল মান 1, কিন্তু কেন হয় সেটার প্রমাণ আজকের ভিডিওতে থাকবে। এখানে যেটা আমি লিখলাম তাকে বলা হয় 5 ফ্যাক্টোরিয়াল। ফ্যাক্টোরিয়াল 5 ফ্যাক্টোরিয়াল বলতে আমরা বুঝবো 5 পূরণ 4 পূরণ 3 পূরণ 2 পূরণ 1, এটা গুণ করলে যা হয় 20, 60, 120। যে কোনো সংখ্যার যদি ফ্যাক্টোরিয়াল বলা হয়, যেমন আমি যদি বলি 7 ফ্যাক্টোরিয়াল, এর মান হবে 7 পূরণ 6 পূরণ 5, এভাবে চলতে থাকবে 1 পর্যন্ত। অর্থাৎ আমি যদি লিখি 7 পূরণ 6 পূরণ 5, আমি ফ্যাক্টোরিয়াল দিলেও কিন্তু একই মান আসবে, কারণ 5 ফ্যাক্টোরিয়ালকে যদি আমরা ভাঙি কি পাবো? 7 পূরণ 6 পূরণ 5 ফ্যাক্টোরিয়ালের জন্য 5, 4, 3, 2, 1। অর্থাৎ যদি আমরা n কে ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাঙি, আমরা পাবো n পূরণ n-1 পূরণ n-2, এবং চলতে থাকবে কত পর্যন্ত? যেহেতু 1 পর্যন্ত, অর্থাৎ n-n+1। এটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল। ফ্যাক্টোরিয়ালকে এই চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। এটা হচ্ছে n ফ্যাক্টোরিয়াল বোঝায়, এটা 5 ফ্যাক্টোরিয়াল বোঝায়, এভাবে। আচ্ছা, এখন কথা হচ্ছে 0 ফ্যাক্টোরিয়াল কেন 1 হয়। আমরা জানি যে 5 ফ্যাক্টোরিয়াল সমান হচ্ছে 5 × 4 ফ্যাক্টোরিয়াল, যে এখান থেকে আমরা দেখলাম। তাহলে 5 এর জায়গায় যদি n ধরি, n ফ্যাক্টোরিয়াল সমান হচ্ছে n × n-1 ফ্যাক্টোরিয়াল, তাই তো? আচ্ছা, তাহলে এখান থেকে লেখা যায় n-1 ফ্যাক্টোরিয়াল সমান n ফ্যাক্টোরিয়াল বাই n। এই লাইন থেকে এই লাইনে আসা যায়। আচ্ছা, এখন n সমান যদি 1 হয়, তাহলে কি পাচ্ছি আমরা? 1 - 1 1 ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই 1, 1 থেকে 1 গেলে 0, অতএব আমরা পাচ্ছি 1। এটা প্রমাণ করা গেল। ফ্যাক্টোরিয়াল জানাটা কেন জরুরি? আমরা যে লিখেছি দ্বিতীয় আলোচনার বিষয়বস্তু NCR, এটা আমাদের ক্যালকুলেটরে আমরা দেখতে পারি। ক্যালকুলেটরের ভাগের ঘরে থাকে এটা, যদি কাছে নিয়ে দেখাই, ক্যালকুলেটরের ভাগের ঘরে, অর্থাৎ শিফট ভাগ চিহ্ন দিলে সি চলে আসবে, অর্থাৎ কম্বিনেশন চলে আসবে। তো গাণিতিক রূপটা হচ্ছে এরকম, n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই r ফ্যাক্টোরিয়াল ইন্টু n-r ফ্যাক্টোরিয়াল, এরকম। অর্থাৎ আপনি যদি এরকম করেন যে 7c4 এর মান নির্ণয় করবেন, তাহলে আপনাকে করতে হবে 7 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 4 ফ্যাক্টোরিয়াল ইন্টু 7-4 ফ্যাক্টোরিয়াল, এটা করলে দাঁড়ায় 7 ফ্যাক্টোরিয়াল, 4 ফ্যাক্টোরিয়াল, আর এটা হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল। দেখেন 7 × 6 × 5 × 4 আমি লিখতে পারি, তারপরে 4 ফ্যাক্টোরিয়াল আর 3 ফ্যাক্টোরিয়াল। দেখেন তো এটা কাটা যায়। 3 ফ্যাক্টোরিয়াল মানে কি? 3 × 2 × 1, অর্থাৎ 6, তাহলে 5 × 7 = 35। সুতরাং 7c4 এর মান হচ্ছে 35। NCR এটাকে এভাবে লেখা যায়, এটা প্রথম বন্ধনীর মধ্যে n উপরে, নিচে r, মাঝখানে কোনো দাগটা কিছু থাকবে না, ভগ্নাংশের মতো এটা হবে না, এই দুটো একই জিনিস প্রকাশ করে। আচ্ছা, এরপর আলোচনার বিষয় হচ্ছে ত্রিপদী থেকে দ্বিপদীতে রূপান্তর। আর যেহেতু টপিকটার নাম হচ্ছে দ্বিপদী বিস্তৃতি, অর্থাৎ দুইটা পদ থাকবে, যেমন এরকম 1 + x
এর একটা পাওয়ার থাকবে, পাওয়ারটাকে আমরা সাধারণত n দ্বারা প্রকাশ করি। এটা হচ্ছে দ্বিপদী বিস্তৃতির আদর্শ রূপ। এখন ধরা যাক দ্বিপদীর বদলে দেওয়া হলো আমাদের 1 মাইনাস 2x প্লাস x স্কোয়ার। এটা আমাদের দিল সমস্যা, কিন্তু এটা ত্রিপদী হয়ে গেল, 1 2x 1 মাইনাস 2x এবং x স্কোয়ার, তিনটা পদ। আমরা এটা নিয়ে কাজ করতে পারবো না, আমাদের দ্বিপদ বানাইতে হবে। তাহলে এটার কি করতে হবে দেখো, 1 মাইনাস 2x প্লাস x স্কোয়ার এটাকে হোল স্কোয়ার বানানো যায়। কিরকম, 1 মাইনাস 2 ইন্টু 1 ইন্টু x প্লাস x স্কোয়ার। এই যে ভিতরের অংশটুকু 1 মাইনাস x হোল স্কোয়ারের সূত্র বোঝাচ্ছে, অর্থাৎ 1 মাইনাস x হোল স্কোয়ার, পাওয়ারটা বাইরে আসবে 2 এবং আছে 4 2 8। এই জিনিসটাকে আমরা পেয়ে গেলাম এই রূপে। অতএব এটা নিয়ে আমরা এখন কাজ করতে পারবো। যখন এরকম আকার থাকবে এটাকে অবশ্যই দ্বিপদী রূপ নিয়ে তারপরে সমাধান করতে হবে। আচ্ছা, এখন এই যে 1 মাইনাস x টু দি পাওয়ার 8, এটা নিয়ে আমরা যখন কাজ করব এটাকে ছড়াতে হবে, এই জন্য নাম হচ্ছে বিস্তৃতি। দ্বিপদটাকে বিস্তৃতি করতে হবে। এর জন্য দুইটা নিয়ম আছে, একটা হচ্ছে দ্বিপদী বিস্তৃতি উপপাদ্য, আর একটা হচ্ছে প্যাসকেলের ত্রিভুজ। মূলত দ্বিপদী বিস্তৃতি উপপাদ্যটা যদি আমরা জানি, সেটা দিয়ে আমরা সকল কাজ করতে পারবো। দ্বিপদী বিস্তৃতি উপপাদ্যটা কি, এই যে এখান থেকে আসে 1 প্লাস x টু দি পাওয়ার n, এটাকে যদি বিস্তৃতি করতে হয় আমাদের সবার আগে করতে হবে এই যে উপরে পাওয়ারটা আছে এটাকে লিখবো, লিখে দিতে হবে 0। আচ্ছা, এরপরে যে প্রথম পদটা আছে সেটার পাওয়ার দিতে হয় n, মানে সর্বোচ্চ যে পাওয়ারটা থাকবে বাইরে, ব্র্যাকেটের বাইরে। আর ভিতরে যে একটা চলক দেওয়া আছে সেই চলকের পাওয়ার হবে এই যে ব্র্যাকেটের নিচে যেটা আছে NCR, অর্থাৎ r এর যে মানটা, তারপর হবে প্লাস, এরপর হবে 1, 1 এর পাওয়ার 1 কমবে, এই পাওয়ার সাথে 1 কমবে, x এর পাওয়ার হবে 1। r এর মান যা হবে এখানে প্রত্যেকবার এই চলকের দ্বিতীয় পদটার মান তৈরি হবে। এভাবে চলতে থাকবে। কত পর্যন্ত চলবে, r এর মান যখন n হবে সেই পর্যন্ত চলতে থাকবে। আর 1 এর পাওয়ার হবে n মাইনাস n পর্যন্ত, x এর পাওয়ার হবে আপ টু n পর্যন্ত। আচ্ছা, এক্ষেত্রে 1 এর বদলে যদি অন্য কোনো মানে দুইটা যদি চলক থাকে সেক্ষেত্রে কি হবে দেখো, এরকম হয় x প্লাস y পাওয়ার n, সেক্ষেত্রে কি করবে, সেক্ষেত্রে করতে হবে সবার আগে n 0 দেন x n, এরপরে n 1, এরকম করে চলতে থাকবে। দেখো সব ক্ষেত্রে কিন্তু দ্বিতীয় পদটাকে পজিটিভে ধরা হচ্ছে, যদি নেগেটিভ হয় সেক্ষেত্রে কি করবো আমরা, এরকম যদি হয় তাহলে প্রথমে n0 n, দ্বিতীয় পদটাকে মাইনাস আকারে আমরা নিই, বোঝা গেছে। তারপর আমার সূত্র অনুযায়ী প্লাস n1 n মাইনাস 1 মাইনাসের y, এভাবে চলতে থাকবে কত পর্যন্ত, আপ টু n পর্যন্ত। উদাহরণ দিই, যেমন আমাদের বলা হলো আমরা যে সূত্র জানি a প্লাস বি হোল স্কোয়ার, সেটাও কিন্তু একটা দ্বিপদী বিস্তৃতির আলোকে a প্লাস বি হোল স্কোয়ার। এটাকে ভাঙলে আমরা সূত্রটা কি মুখস্থ করেছি, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আমি তাকে এটা বিস্তারিত করি বিস্তৃত উপপাদ্যের সাহায্যে। প্রথম কি হয়, n অর্থাৎ সর্বোচ্চ যে পাওয়ার আছে 2 টু 0, প্রথম চলকের পাওয়ার সর্বোচ্চ এটা, দ্বিতীয় চলকের পাওয়ার 0 প্লাস 2 1, এই হবে 2 থেকে 1 বিয়োগ, আর বি হবে 1 প্লাস
এই তো 2c0 যদি করি, এটার মান হচ্ছে 1, b⁴ হচ্ছে 1 এবং a স্কয়ার শুধু বসবে। 2c1 এর মান হচ্ছে 2 এবং a, b মান হচ্ছে b প্লাস 2c2 এর মান হচ্ছে 1, এটা পাওয়ার 0, অতএব এটা 1 হয়ে যাচ্ছে, তাকে b স্কয়ার। দেখো আমরা সূত্র পেয়ে গেলাম। অতএব আমরা এতদিন a প্লাস b হোল স্কয়ার সূত্রটা জানতাম মুখস্থ, কিন্তু এটা যে দ্বিপদী বিস্তৃতির সাহায্যে এসেছে সেটা আমরা আজকে উপলব্ধি করতে পারলাম। সবার আগে আমি লিখেছি 1, তার দুই পাশে লিখেছি 1 মাঝখানে জায়গা রেখে, তারপরে আবার 1 1, এরপরে এই দুটো সংখ্যা যোগ করা হয়েছে। এই দুটো সংখ্যা যোগ করার ফলে আমরা পেয়েছি 2, আবার 1 এবং 2 যোগ করা হয়েছে, পেয়েছি 3, এই দুটো যোগ করে 3, 1 এবং 3 যোগ করে 4, 3 3 যোগ করে 6, 3 এবং 1 যোগ করে 4, এভাবে যোগ করে এটা নেওয়া হয়েছে। এটাকে বলা হয় প্যাসকেলের ত্রিভুজ। এটার কাজটা কি? এটার কাজ হচ্ছে আমরা যে দ্বিপদী বিস্তৃতি করলাম সেখানে বাইরে যে পাওয়ারটা থাকে n, সেটার উপর নির্ভর করে আমরা সহগগুলো নিতে পারি। যেমন আমরা দেখেছিলাম a প্লাস b হোল স্কয়ারের ক্ষেত্রে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, অর্থাৎ পাওয়ার যখন বাহিরে 2 ছিল সেক্ষেত্রে সহগ কত ছিল 1, এখানে সহগ ছিল প্লাস 2, এখানে সহগ ছিল 1, এই জিনিসটাকে রিপ্রেজেন্ট করে। অর্থাৎ n এর মান যখন 0 তখন 1 পাবো আমরা, n এর মান যখন 1 তখন আমরা দ্বিপদী বিস্তৃতির দুইটা সহগ পাবো 1 এবং 1, n এর মান যখন 2 হয় তখন আমরা পাচ্ছি 1 2 1, এই যে প্রমাণ। আবার n এর মান যখন 3 হবে অর্থাৎ a প্লাস b হোল কিউবের সূত্র হবে, তখন আমরা পাবো 1 3 3 1, যেটা আমরা সূত্রটা জানি। a প্লাস b হোল কিউব ইকুয়ালস টু a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার n প্লাস b কিউব। 1 3 3 1 1 3 3 1, এটা হচ্ছে কখন? যখন n ইকুয়ালস টু 3। আমরা যদি একটা বিস্তৃতি করতে বলে, যেমন 1 প্লাস 4x পাওয়ার 4, এটাকে বলে বিস্তৃতি। আচ্ছা, তাহলে আমার ওই দ্বিপদী বিস্তৃতির মতো n0 ওগুলো দিয়ে আমার করার প্রয়োজন নেই, যেহেতু পাওয়ার 4 এখানে আমার এই রোটাকে ব্যবহার করতে হবে, এই যেটা। ওকে, সবার আগে 1 বসবে, এরপরে সহগ বসবে 4, এখানে যেহেতু 4x দেওয়া আছে, শুধু x দেওয়া নেই। যদি থাকতো 1 প্লাস x আপ টু দি পাওয়ার 4, তাহলে আমরা এটা দেখে সরাসরি বসাই ফেলতে পারতাম, সহজ হতো। এটা কি হতো আগে দেখি আমরা। তো 1 প্লাস 4x প্লাস 6x স্কয়ার প্লাস 4x কিউব প্লাস x টু দি পাওয়ার 4, এটা হতো। যেহেতু x এর সাথে আরেকটা সহগ দেওয়া আছে, সেগুলো এখন কাউন্ট করতে হবে আমাদের। এরকম সূত্র অনুযায়ী প্যাসকেলের ত্রিভুজ অনুযায়ী 4 বসলো, এর সাথে এই চলকটা অর্থাৎ 4x বসবে 1 পাওয়ার নেই, এরপরে 6 4x বসবে স্কয়ার নেই, এরপরে আবার 4x বসবে কিউব নিয়ে, এরপরে 1 4x বসবে পাওয়ার 4 নিয়ে। এই তো এই লাইনটাকে যদি আমরা সমাধান করি, আমরা পাচ্ছি 1 16x হোল স্কয়ার 16 96 x স্কয়ার 4 এর পাওয়ার 4 64 454 256 x টু দি পাওয়ার 4, এই হচ্ছে আমাদের মান। এখানে আমাদের যদি বলা হয় যে x কিউবের সহগ নির্ণয় করো, তাহলে x কিউবের সহগ কত? প্লাস 256, এটা আমরা সহজে বুঝতে পারি। অর্থাৎ কোনো একটা দ্বিপদীর আমরা যদি বিস্তৃতি করি, সেখান থেকে আমরা যে কোনো চলকের সহগটা আমরা সহজেই বের করতে পারবো। এটা অনেক সময় চাওয়া হয় যে বিস্তৃতির সহগ নির্ণয় করো, x কিউবের সহগ নির্ণয় করো, x টু দি পাওয়ার 4 এর সহগ নির্ণয় করো, যে কোনো একটা চলক দিলে সহগ নির্ণয় করতে বলবো, সেটা আমরা বিস্তৃতি করেই পেয়ে যাব। এখন ধারার যে অঙ্ক করেছি আমরা, গুণোত্তর ধারা, সমান্তর ধারা, সেখানে আমরা তমপদ নির্ণয় করতাম যে ধারা দ্বিতীয় পদ কত, তৃতীয় পদ কত। ঠিক একইভাবে বিস্তৃতিতে তমপদ নির্ণয় করা যায়, তবে আমরা সরাসরি
আর তম পদ নির্ণয় করার জন্য আমাদেরকে একটু ঘুরিয়ে করতে হবে, বাট এরকম যদি আমাদেরকে বলা হয় 5তম পদ, আমাদের বের করতে হবে 4 + 1তম পদ, অর্থাৎ এই যে এই 4 এই সংখ্যাটা আমরা কাজে লাগাবো সূত্রের ক্ষেত্রে। সূত্রটা কি দেখো, যদি x + y⁴n এই দ্বিপদীটির বলা হয় r + 1তম পদ নির্ণয় করতে, তাহলে সূত্রটা হবে t of r + 1 = nc of r x⁴n - r y⁴r। এই হচ্ছে তম পদ নির্ণয়ের সূত্র। আচ্ছা, এখন ধরো একটা সমস্যা দেওয়া হলো যে 2y² - 1/2y পাওয়ার 8 এইটার মধ্যপদ কত? মধ্যপদ, আচ্ছা এটা আমরা নির্ণয় করব। এখন দেখো তো a + b হোল স্কয়ার সূত্রটার কথা আমরা চিন্তা করি। a + b হোল স্কয়ার, এখানে পদ সংখ্যা কয়টা ছিল? a² + 2ab + b², তিনটা। তাহলে মধ্যপদ কোনটা? মাঝখানেরটা। আরেকটা মজার জিনিস দেখো, পাওয়ার যত পদ সংখ্যা তার চেয়ে 1 বেশি, তাহলে এখানে পাওয়ার 8, পদ সংখ্যা কয়টা হবে? 9টি। তাহলে 9টি পদ সংখ্যা হইলে, অর্থাৎ বেজোড় পদ হচ্ছে, তাহলে মধ্যপদ একটি হবে। তাহলে আমরা এটা বের করতে শিখলাম। আর মধ্যপদ কোনটা হবে এটা আমরা জানি। কোনটি? 9টি যদি পদ হয়, এখানে যেমন পাওয়ার ছিল 2, তাহলে মধ্যপদ বের করেছি আমরা 2কে 2 দিয়ে ভাগ করে 1 যোগ করেছি, তাহলে দ্বিতীয় পদটি হয়েছে আমাদের। এখানেও সেম, আমরা 9কে না সরি পাওয়ার হচ্ছে 8, 8কে 2 দিয়ে ভাগ দিব +1, তাহলে হচ্ছে আমাদের 5তম পদ। আচ্ছা দেখো, 2y² - 1/2y পাওয়ার 8 এর মধ্যপদ কত? আমরা যদি ট্রেডিশনাল ওয়েতে করতে চাই, যে আমরা বিস্তৃতি করব, তারপর সেখান থেকে গুণে গুণে দেখব 5 নম্বর পদটি কোনটা, সেটা মধ্যপদ, সেটাতে আমাদের সময় বেশি লাগবে। তার সাথে আমরা এটা করতে পারি যে এখানে আমাদের n এর মান কত হচ্ছে? 8, সুতরাং মধ্যপদ হচ্ছে 8/2 + 1 বা 5তম পদ। এখন যেহেতু তম পদ নির্ণয়ের সূত্র আমাদের জানা আছে, তাহলে আমরা 5তম পদ নির্ণয় করব। 5তম পদ বা 4 + 1তম পদ। দেখো তো 4 + 1তম পদটি কী হবে? 4 + 1, তাহলে সবার আগে সূত্র NCR, n হচ্ছে আমাদের 8, c আর হচ্ছে 4, তারপরে প্রথম পদের পাওয়ার n - r, প্রথম পদ হচ্ছে 2y² পাওয়ার হচ্ছে n - r অর্থাৎ 8 - 4 ইন্টু দ্বিতীয় পদ, নেগেটিভ সংখ্যাটা নেগেটিভ চিহ্নটা আমরা অবশ্যই নিব, 1/2y পাওয়ার হচ্ছে r, আর কত আমাদের 4। ওকে, 8cr এর মান আমরা জানি 70। দেখো 8 - 4 পাওয়ার হচ্ছে 4, 2 এর উপর পাওয়ার 4 দিলে হচ্ছে 16, y² আছে 4 দিলে হবে 8, মাইনাস পাওয়ার যেহেতু জোর পাওয়ার হলে আমরা জানি নেগেটিভ সংখ্যাটা পজিটিভ হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে 1ই হচ্ছে, 2 এর পর যা দিলে 16 অ্যান্ড y⁴, কাটাকাটি করে আমরা পাই 70 y⁴। এই হচ্ছে আমাদের মধ্যপদ। খুবই সহজে এতটুকুর মধ্যে বের হয়ে গেল। আচ্ছা, অনেক ক্ষেত্রে বলা হয় বিস্তৃতিতে x বর্জিত পদ নির্ণয় করো বা y বর্জিত পদ নির্ণয় করো, অর্থাৎ চলক ছাড়া পদ কোনটা? আচ্ছা, চলক ছাড়া পদ বলতে আমরা কি বুঝি? যেমন আমি যদি তোমাদেরকে বলি যে AB, এখানে কি সি আছে? সি নেই, অতএব সি এর পাওয়ার 0, তাই সিটাকে আমরা কাউন্ট করে নিই। এ এবং বি আছে, অর্থাৎ এদের পাওয়ার অন্ততপক্ষে 1, তাই এ এবং বি এক্সিস্ট করে। ঠিক তেমনই x বর্জিত পদ আমরা যখন নির্ণয় করব, সাপোজ তোমাকে বললো x² - 2/x³ হোল টু দি পাওয়ার 10, এটার x বর্জিত পদ নির্ণয় করতে বলো, যে কোন পদটা হবে x বর্জিত, x এর পাওয়ার 0 হবে। সেক্ষেত্রে তুমি ধরে নিতে পারো যে আমরা তম পদ নির্ণয় করতে পারি, ধরি r + 1 তম পদ x বর্জিত।
আর যদি আমরা তম পদের সাহায্য না নিই তাহলে আমাদের পুরো বিস্তৃতি করে, হ্যাঁ দেখো 10 পাওয়ার অতএব এখানে পদ সংখ্যা হবে 11টা পদ বের করে সেখানে স্লোলি কাজ করে করে রেজাল্ট পর্যন্ত নিয়ে গিয়ে তারপরে দেখতে হবে যে এক্স বর্জিত পদ কোনটা। বাট আমরা এখন সহজে নির্ণয় করতে পারি। সেটা কীভাবে? আর প্লাস ওয়ানতম পদ। আচ্ছা, আর প্লাস ওয়ানতম পদটা কি আমরা জানি সূত্র অনুযায়ী 10 CR প্রথম পদ পাওয়ার হচ্ছে 10 মাইনাস আর ইন্টু মাইনাস সহ দ্বিতীয় পদ পাওয়ার আর। ওকে, একটু ভাঙি। 10 CR আর এর মান যদি জানি না এখনো, আমরা তো আর বের করবো যে কততম পদটা আমাদের এক্স বর্জিত। তাহলে 20 মাইনাস 2R, দেখো তো মাইনাস 2 পাওয়ার হচ্ছে আর এবং নিচে এক্স কিউব নিচে, অতএব উপরে আসলেও -3। আচ্ছা, তাহলে 10 CR x 20 মাইনাস 2R এবং -3R যোগ হয়ে যাবে 5R। এরপর লাইন করতে হবে। তোমরা যখন অঙ্ক সমাধান করবে এভাবে লিখবে যে প্রশ্ন মতে 20 মাইনাস 5R ইকুয়ালস টু 0। কেন 0? কারণ এটা এক্স বর্জিত পদ। 5R সমান 20, সুতরাং আর এর মান হচ্ছে 4। অতএব আমরা কি পেলাম? সুতরাং যে তোমরা ধরে নিচ্ছিলাম আর প্লাস ওয়ানতম পদ এক্স বর্জিত, তার মানে 4 প্লাস 1 তম বা 5তম পদ এক্স বর্জিত। দেখো তো খুবই সহজে আমরা তম পদের সূত্রটা দিয়ে আমরা অঙ্কটা করে ফেলতে পারি। এভাবে আমরা অনেক জটিল জটিল কাজ সমাধান করতে পারবো দ্বিপদী বিস্তৃতি এই আর প্লাস ওয়ানতম পদের সূত্রটার সাহায্য। নইলে আমাদের দ্বিপদী বিস্তৃতি উপপাদ্য ব্যবহার করে বিস্তারিতভাবে অঙ্কগুলো করতে হবে। দ্বিপদী বিস্তৃতির অনেক ধরনের সমস্যায় আসে, তার মধ্যে কয়েকটা আমি চিহ্নিত করেছি। 1 নম্বরে দিয়েছি একটি দ্বিপদী বিস্তৃতি, একে বিস্তৃত করে তার সাহায্যে 1.998 এর আসন্ন মান 4 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করা। একই রকম একটা সমস্যা, অতএব মান নির্ণয়ের 2টা অঙ্ক। এবং 2 নম্বরে রেখেছি এটা ত্রিপদী, যাকে দ্বিপদী বানাবো আমরা। এরপরে বিস্তৃতির এক্স মুক্ত পদ অর্থাৎ ওয়াই মুক্ত পদ বা ওয়াই বর্জিত পদটি নির্ণয় করতে বলা হয়েছে। তো যেহেতু আমরা এখন শিখতে পেরেছি কিভাবে ওয়াই মুক্ত পদ নির্ণয় করতে পারি, অতএব 2 নম্বর সমস্যাটির সমাধান তোমরা নিজেরা সমাধান করে কমেন্টে জানাও। এবং 1 এবং 3 সমস্যার সমাধান তোমরা চাও কিনা সেটা কমেন্টে অবশ্যই জানাবে। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, ভালো থেকো।